আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এসএম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। এমপি আনোয়ারুল আজিমের মরদেহ কলকাতায় উদ্ধার, আটক 2। পরিকল্পিত হত্যাকাণ্ডে বাংলাদেশের সন্ত্রাসীরা জড়িত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর শোক। সংসদ সদস্য হত্যার বিষয়টি নিয়ে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছে বাংলাদেশ পুলিশ, জানালেন আইজিপি। ঝিনাইদহে নেমে এসেছে শোকের ছায়া। দুর্নীতি করে টাকার পাহাড় গড়াই সরকারের লক্ষ্য, বললেন মির্জা ফখরুল। ক্রমেই অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে দেশ, মন্তব্য জিএম কাদেরের। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, যা রূপ নিতে পারে ঘূর্ণিঝড় রেমালে। বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে 26 মে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন ও শান্তি শোভাযাত্রা সহ নানা আয়োজন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে কলকাতার অভিজাত এলাকার নিউ টাউন থেকে। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। দুপুরে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এমপি আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে কাজ চলছে। এই হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অপহরণের মামলা করেছেন নিহতের মেয়ে। হত্যা মামলা হয়েছে কলকাতার নিউ টাউন থানায়ও। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে 1 সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। তার সন্ধানে নামে পশ্চিমবঙ্গ পুলিশ। অবশেষে এমপি আনোয়ারুল আজিমের মরদেহের সন্ধান পাওয়া গেল। কলকাতার নিউ টাউনে এক অভিজাত আবাসন থেকে এই সংসদ সদস্যের লাশ মিলেছে বলে জানায় পশ্চিমবঙ্গ পুলিশ। সেখান থেকে আটক করা হয় 2 জনকে। পরে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এমপি আনারকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। এর সঙ্গে ভারতের কেউ নয়, বাংলাদেশি মানুষই জড়িত। তো আমরা এইটুকু এখন জানাতে পারছি, মানে আপনাকে জানাতে যাচ্ছি, সেটা হলো তিনি খুন হয়েছেন। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এই হত্যাকাণ্ডে দুদেশের সরকারের সংশ্লিষ্টতা নেই। আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। আমরা খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের এন্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও যোগাযোগ রাখা হয়েছে। সুতরাং বিষয়টি তদন্তাধীন। চলতি মাসের 12 তারিখ চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যান এমপি আনার। 16 মে দিল্লি যাওয়ার কথা জানানোর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। কলকাতা চিকিৎসা করাতে গিয়ে এমপি আনোয়ার গত 12 মে সন্ধ্যা 7টা নাগাদ মণ্ডলপাড়া লেনের গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। পরের দিন চিকিৎসকের কাছে যাবেন বলে বেরিয়ে যান ওই বাড়ি থেকে। শেষবার বরানগর বিধান পার্ক এলাকায় কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে তাকে গাড়িতে উঠতেও দেখা যায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার বিষয়টি নিয়ে ভারতীয় পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বাংলাদেশ পুলিশ। আইজিপি আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। রাজধানী মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উৎসবের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ শেষে কথা জানান তিনি। এদিকে ডিবি কার্যালয়ে কান্নায় জড়িত কণ্ঠে বাবার হত্যার বিচার চান হত্যাকাণ্ডের শিকার এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস। এসএম আরিফের রিপোর্ট। আজকে আমার পড়াশোনা শেষ হয়নি। আজকে আমি মাঝপথে, আপনারা সবাই জানেন, আপনাদের পরিবারে সবারই সন্তান আছে। যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ যেই থাকুক। এই কান্না বাবা হারানোর। গণমাধ্যমে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার সংবাদ শুনে ডিবি কার্যালয়ে ছুটে আসেন মেয়ে মুমতারিন ফেরদৌস। কান্নাজড়িত কণ্ঠে চান বাবা হত্যার বিচার। আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, কেউ আমার বাবার মতন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো, কেন করলো এভাবে। ডিবি প্রধান জানান, আনারের খুনের ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে
প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। এদিকে রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বুদ্ধ পূর্ণিমা উৎসবের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে আইজিপি জানান, বিষয়টি নিয়ে ভারতের পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বাংলাদেশ পুলিশ। তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলাই শ্রেয়। গত 12 মে চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান এমপি আনার। এর পরদিন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। এমপি আনোয়ারুল আজিমের নৃশংস হত্যার খবরে শোকের ছায়া নেমেছে এলাকায়। আত্মীয়রা ছুটে আসছেন দূর দূরান্ত থেকে। সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কী কারণে এই হত্যা, তার তদন্ত এবং সুষ্ঠু বিচার চাইছেন তারা। প্রতিনিধি আনিসুর রহমান মিঠু মালিথার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ছাত্রজীবন থেকে রাজনীতির শুরু ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। পৌর কাউন্সিলের নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি, এরপর উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হন আনার। পরে 2014, 2018 সবশেষ 2024 সালের জাতীয় নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হন আনার। আনোয়ারুল আজিম আনারের নির্মম মৃত্যুর খবরে নিজ এলাকা ঝিনাইদহের কালীগঞ্জে শুরু হয় শোকের মাতম। মৃত্যুর খবর জানার পর থেকেই কান্নায় ভেঙে পড়েন তার স্বজন ও স্থানীয়রা। বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে ছুটে আসেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। সকলে একে অপরকে সমবেদনা জানাতে চেষ্টা করছেন। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা করেছে তাদের তদন্ত করে আমি তাই নিয়ে আসে সঠিক বিচার চাই। আর আমরা আমাদের যে অভিভাবক হারালাম, কালীগঞ্জবাসী যে অভিভাবক হারাইলো, এ বলার না। নিশ্চয় কোনো পরিকল্পিতভাবে তাকে এই হত্যা করা হয়েছে। এর সাথে জড়িত আছে আমাদের দেশের লোকের সাথে জড়িত আছে। যে উনি তার ছোটবেলা থেকেই মানুষের সঙ্গে কাছাকাছি থেকেই উনি চলেছেন। নেতারা বলছেন জনগণের প্রকৃত সেবক ছিলেন তিনি। জনগণের প্রয়োজনে নিজেই মোটরসাইকেল চালিয়ে দিনে অথবা রাতে যখন প্রয়োজন তখনই নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে যে কোনো গ্রামে পৌঁছে যেতেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় কখনো তাকে পুলিশ প্রটোকল ব্যবহার করতে দেখা যায়নি। গত 12 মে দুপুরে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য দর্শনার বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান। পরে 15 তারিখ থেকে তিনি সকল প্রকার যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিল। আর আজ তার মরদেহ কলকাতায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের স্যাংশন সরকারি কারণেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্নীতির কারণে তার বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার। আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য দুর্নীতি করে টাকার পাহাড় করা। তাই তাদের তথাকথিত সংসদ সদস্য নিখোঁজ হলেও খোঁজ দিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। রাজধানীতে একাধিক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচি ঠিক করতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। গোটা জাতির আত্মা তারা ধ্বংস করে দিয়েছে। এ সময় তিনি প্রতিক্রিয়া তুলে ধরেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা প্রসঙ্গে। এটা লজ্জার কথা, কিন্তু এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা তো দেখলাম র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার নিষেধাজ্ঞা আসলো, তারা তো কোনো শিক্ষা নিলেন না। ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে চিকিৎসা করতে গিয়ে নিহত হওয়া নিয়েও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। ওইটারই কোনো ঘটনা কিনা এটা আমরা জানি না আর কি। পরে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আবারও রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম এটা সহজ কথা নয়,
এখানে কখন উত্থান আসবে, পতন আসবে। দেশকে মুক্ত করার জন্য আমাদের এই সংগ্রামকে অবশ্যই আরো বেগবান করতে হবে এবং আমাদের বিজয় অর্জন করতে হবে। অন্যদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে শান্তি শোভাযাত্রা বের করে বিএনপি। এই স্বৈরাচারের পতনে আমাদের সবাইকে প্রত্যয়দীপ্ত হতে হবে। পরে একই সড়কে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রওনকুল ইসলাম শ্রাবণের উপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ এনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এতে অংশ নেয় বিএনপির কেন্দ্রীয় নেতারাও। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের নিম্নবিত্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে দেশ। রংপুর মহানগরের জুম্মাপাড়ায় এক অনুষ্ঠান শেষে জিএম কাদের বলেন, দেশের অর্ধেকের বেশি টাকা পাচার হয়ে গেছে। তিনি বলেন, সরকারের যেমন ঋণ বেড়েছে তেমনি মানুষের ঋণও বেড়েছে। নিম্নবিত্ত মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে, কাজে ওইটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে তাদেরকে সমাজে যেন নিগৃহীত না হয়, সামনের দিকে যেন তারা সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। এটা সামাজিক দায়িত্ব সবার, রাজনীতিবিদদের শুধু নয়, আমাদের আশেপাশে ইসলামের যেটা শিক্ষা, আপনার প্রতিবেশী অভুক্ত থাকলে আপনার কোনো কিছু কবুল হবে না, আপনাকে কিছু দেখতে হবে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড় রেমালের রূপ নিতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, আর 2-1 দিনের মধ্যেই ঘনীভূত হতে পারে এটি, যা 26 মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমেনা হীরার রিপোর্টে বিস্তারিত। একদিন বিরতি দিয়ে আবার শুরু হয়েছে তাপপ্রবাহ। বর্তমানে দেশের 10টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। গরমের তীব্রতায় অস্বস্তিতে আছেন তাপপ্রবাহ বয়ে যাওয়া এলাকার মানুষেরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও 2 দিন। এই যে লঘুচাপের কারণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসবে আর সামনের 2 দিন, অর্থাৎ আগামীকালকে বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকের মধ্যে এটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে আরও একটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা কবে বাড়তে পারে এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ বলেন, লঘুচাপের প্রভাব কমলেই নামবে স্বস্তির বৃষ্টি। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের এরিয়া কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দেশের উত্তরাংশে বৃষ্টিপাতটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর 25 তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে। লঘুচাপের কারণে মেঘমালা একদিকে কেন্দ্রীভূত থাকে বলে বিভিন্ন অঞ্চলে গরম অনুভূত হবার পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বৃদ্ধি পেতে পারে বলেও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। আমেনা হীরা, মাইটিভি, ঢাকা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ ধর্ম মতে প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে বুদ্ধ পূর্ণিমা পালন করছে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়। নুসরাত সারমিনের রিপোর্ট। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছরের ন্যায় এবারও সারা বিশ্বে মহা সমারোহে পালিত হচ্ছে দিনটি। অহিংস মনোভাব ধারণ করে সকল অস্থিরতাকে বিসর্জন দিয়ে দিকে দিকে যেন শান্তির বার্তা ছড়িয়ে পড়ে, এমন প্রার্থনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। ধর্ম যার যার উৎসব সবার,
হ্যাঁ, এখানে আমরা আসি, প্রত্যেক বছরই আসি। সবাই যেন একটু সুখে থাকতে পারে, শান্তি থাকতে পারে, স্বস্তিতে বাঁচতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। সকল ধর্ম একসাথে মিলেমিশে সুষ্ঠুভাবে থাকে এবং একসাথে কাজ করে, তাহলে হলো আমার প্রত্যাশা। জগতের সকল প্রাণী সুখী হোক। শব্দের সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সেটা আমাদের প্রত্যাশা সবারই। শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসা ছড়িয়ে দিয়ে মানবকুল থেকে শুরু করে প্রাণীকুল সহ সবাই যেন সৌহার্দ্যপূর্ণ বন্ধনে আবদ্ধ থাকতে পারে, এমন প্রত্যাশা বৌদ্ধ ফেডারেশনের আয়োজকদের। একই পূর্ণিমাতে ওনার এই বুদ্ধত্ব লাভ, একই পূর্ণিমাতে উনি মহাপরিনির্বাণ লাভ করেছেন। এই তিনটা জিনিস একই দিন হয়। এই জন্য আমরা আমাদের মহামানব মহামতি গৌতম বুদ্ধের প্রতি আমরা শ্রদ্ধা স্মরণ করি। জগতের সকল প্রাণী সুখী হোক। এই শুভ বুদ্ধ পূর্ণিমাকে বাংলাদেশ না শুধু সমগ্র বিশ্বে বৌদ্ধরা মহাসময় উদযাপন করছে। পৃথিবীতে শান্তি আসুক, সমস্ত হিংসা, বিদ্বেষ, হানাহানি এগুলো বন্ধ হোক। আমরা চাই পরস্পরের মধ্যে একটা সুন্দর সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব এটা যেন বিরাজমান হয়। মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণকে স্মরণীয় করে রাখতে বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিতে মহাসমারোহে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা। আজকের এই দিনে বুদ্ধদেবের নীতি অনুযায়ী সকল প্রাণী যেন সুখী হয়, সমৃদ্ধ হয়, সেই প্রয়াস সকলের। সেই সাথে অহিংস মনোভাব বুকে লালন করে দেশ থেকে যেন যুদ্ধ বিগ্রহ একেবারে চিরতরে মুছে যায়, সেই প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে অতিরিক্ত টাকা ছাড়া পারাপার হতে পারে না কোনো পণ্যবাহী যানবাহন। সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা দিয়েই দীর্ঘদিন ধরে চলাচল করতে হচ্ছে এসব পরিবহন। ফলে অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে ট্রাক শ্রমিক, মালিক ও পণ্য বহনকারী ব্যক্তিদের। বিআরডব্লিউটিসি বলছে, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ী প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট। প্রতিদিনই অসংখ্য যানবাহন এই নৌরুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছায়। সেই সুযোগে ঘাটে কর্মরত কিছু অসাধু চক্রের সিন্ডিকেট ট্রাক চালকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বাড়তি টাকা, এমন অভিযোগ চালকদের। 1050 টাকা হলো মূল্য, 1200 টাকা লাগছে, বাধ্যতামূলক দেওয়া লাগছে। 1200 টাকা টিকিট দিলে ন্যায় হলো 1500 টাকা। টাকা বেশি না দিই তাহলে দেখা যাচ্ছে হয়রানিমূলক আমাদের দাঁড়ান করে রাখে, কিংবা টিকিট দেয় না। দীর্ঘদিন ধরেই ফেরির টিকিট নিয়ে নানা অনিয়মের অভিযোগ করে আসছেন ট্রাক চালকরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে সরকার নির্ধারিত মূল্যের বাইরে 1050 টাকার টিকিট 1200 টাকা, 1250 টাকার টিকিট 1400 টাকা এবং 1550 টাকার টিকিট 1650 টাকা ও 2100 টাকার টিকিট 2200 টাকা করে দিতে হচ্ছে চালকদের। কর্তৃপক্ষের চোখের সামনে এমন দুর্নীতিতে বিরক্ত পরিবহন চালক সহ অন্যান্যরা। বাড়তি টাকা দিলে পার হতে দেয়, না হয় পার হতে দেয় না। কাউন্টার থেকে বুনবুনিটি নেয় হলো 1200 টাকা, টিকিট হলো 1050 টাকা, কাউন্টারে হচ্ছে 1550 টাকা সরকারি রেট, কিন্তু আমার কাছ থেকে নিচ্ছে 100 টাকা বেশি, 1650 টাকা নিচ্ছে। 100 টাকা বেশি না দিলে টিকিট দিতে চায় না, আর বকাবকি করে। তবে বিআইডব্লিউটিসি জানিয়েছে, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা খোঁজ নিয়ে তদন্ত করে যদি দেখি যে আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী এগুলির সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে অবশ্যই সংস্থার নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পণ্য পরিবহনে অতিরিক্ত অর্থ ব্যয় বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাই টিভি। 389 জন হাজি নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট উড়াল দিয়েছে। বুধবার বিকেল 4:40 বিমানের BG237 ফ্লাইটটি মতিনের উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়। বিকেল 3টায় সিলেট বিমানবন্দরে সিলেট মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও সিলেট 2 আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুসামউদ্দিন চৌধুরী এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এমপি এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট অঞ্চলের হজ যাত্রীদের জন্য এবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 5টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের হাজি সাহেবদের জন্য দোয়া করি যে ওনারা যেন আল্লাহ সশরীরে পৌঁছে দিতে পারেন এবং হজের সব কাজ সমাপ্ত করতে পারেন এবং সমাপ্ত করে আবার বাংলার মাটিতে, সিলেটের মাটিতে ফিরে আসতে পারেন, সেই আশা ব্যক্ত করেন। সবাইকে ধন্যবাদ জানাইয়ে দোয়া কামনা করে আমি বিদায়। একটি সেতুর অভাবে চরম ভোগান্তিতে মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের হাজারো মানুষ। সেতু না থাকায় নিজেদের তৈরি বাঁশের সাঁকো দিয়ে
ঝুঁকি নিয়ে বছরের পর বছর চলাচল করছে এলাকার মানুষ। প্রশাসন বলছে ভোগান্তি নিরসনে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কালকিনি ও ডাসার প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। মাদারীপুরের কালকিনিতে শিকারমঙ্গল ইউনিয়নের 2014 সালে পুরনো লোহার সেতু পুনঃস্থাপন করে ইউনিয়ন পরিষদ, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেতুটি সংস্কার উদ্যোগ না নেওয়ায় ঝুঁকিপূর্ণ আয়রন সেতুটি খালের মধ্যে ধসে পড়ে। বর্তমানে আতঙ্ক নিয়েই সেতু ব্যবহার করছে মানুষ। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন এলাকাবাসী। আগে আমরা ধান মালতাম, ব্যান দিয়ে আনতাম, এখন আমরা ব্রিজ ভাঙার পরে আমরা এখন আর আনতে পারি না, আমাকে মাথা দিয়ে আনতে কষ্ট হয়। বাচ্চারা স্কুলে যায়, মাদ্রাসা যায়, সকাল হলে পার করে দেওয়া লাগে, হাত ধরে দুপুর হলে আবার পার করে নেওয়ার লাগে। আমাকে একটা রুগী অসুস্থ হয়ে গেলে 2 থেকে 2.5 কিলোমিটার ঘুরিয়া গাড়িতে রুগী উঠাইতে হয়। দীর্ঘদিন ধরে সেতুটি নতুন নির্মাণের দাবি জানিয়ে আসলেও কোনো কাজ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমি শাখা পাড়া ধরছি, এর মধ্যে অনেক ভাঙ্গা হাঁকা দেখে আমি পড়ে যাওয়া ধরছি, আমি ঝুলে রয়েছি। আমরা প্রতিদিন স্কুলে যাই, ভাঙ্গা সাঁকু দিয়ে আমাকে যাইতে ডর করে। আমরা সরকারের দ্বারা একটা ব্রিজ চাই। তবে জনদুর্ভোগ নিরসনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে শীঘ্রই সেতু নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ভাঙা ব্রিজ যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে আমরা অবগত হয়েছি। আমরা অতি শীঘ্রই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব পাঠাবো এবং পরবর্তী পদক্ষেপ নিব। অতি দ্রুতই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে ব্রিজটি নির্মাণ করা হবে। কৃষি ও মৎস্য নির্ভর এই অঞ্চলে সেতুটি নির্মাণ হলে স্থানীয়দের শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের দুর্ভোগ কমবে। এস.এম. হামিম, মাই টিভি। নীলফামারীর সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ শেরে বাংলা সড়ক। এ সড়কের তামান্না সিনেমা হল থেকে ওয়াবদা মোড় মহাসড়ক সংযোগের সড়কের 3.5 কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি খানাখন্দ আর কাদাপানিতে প্রায় কয়েক বছর ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকরা। প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। উত্তরাঞ্চলের অন্যতম শহরের মতোই গুরুত্বপূর্ণ একটি শহর নীলফামারীর সৈয়দপুর। এই শহরে রয়েছে সড়ক, আকাশ ও রেলপথের সুবিধা। তবে শহরের ব্যস্ততম এলাকার তামান্না সিনেমা হল থেকে অবদা মোড় মহাসড়ক সংযোগ সড়কের 3.5 কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। এই পথ ধরেই শিল্পাঞ্চলের উত্তিরা ইপিজেডের শ্রমিকরা, ব্যবসায়ী, শিক্ষার্থী, অফিস আদালত, পথচারী ও যানবাহনের যাত্রীরা চলাচল করে থাকেন। ওয়াবদা মোড় থেকে তামান্না পর্যন্ত রাস্তা খুবই বেহাল, খুব অস্থির অবস্থা হয়ে গেছে রাস্তার। এই রাস্তার খুব শীঘ্রই কাজ চালানো খুব শীঘ্রই দরকার। 3.5 কিলোমিটার প্রায় আজ 3-4 বছর ধরে রোড ভাঙা। ভালো করার কথা কয়া 3 বছর ধরে আমাদের সত্যির অবস্থা খারাপ। দীর্ঘ 3 বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির বিষয়ে মেয়রের সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তিনি। তবে 2008 সালে নির্মিত এই সড়কটি নিয়ে সংস্কারের নামে অর্থ লোপাটের অভিযোগ খোদ নগরবাসীর। যাত্রীদের যাদের কোমরে ব্যথা তাদের ব্যথা আরো বাড়ে যায়। এই রোডে বিশেষ করে গর্ভবতী মহিলা, স্টুডেন্ট যারা যায় তাদের খুবই কষ্ট হয়। প্রতিটা দিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছেই, কেউ আহত, অনেকে তো মারাও গেছে। অনেকবার বাজেট হয়েছে কিন্তু এখানকার মেয়র পূর্ণাঙ্গ দুর্নীতিবাজ। সড়কটি সংস্কারে বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী। নির্মাণ করতে কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকা প্রয়োজন। 2-1 মাসের মধ্যে আমরা এই রাস্তা 2টা টেন্ডারের অনুমোদন পেয়ে যাব। সড়কটি অতি দ্রুত নির্মাণ করে জনসাধারণের দুর্ভোগ লাঘব করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি নগরবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বাংলাদেশি কর্মীদের জন্য কুয়েতের শ্রমবাজার আবার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগে বেশ কিছু ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে, যে নিয়ম 1 জুন থেকে কার্যকর হবে। অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হলে কুয়েতের শ্রমবাজারে খুব সহজে এবং কম খরচে অধিক কর্মী পাঠানো সম্ভব হবে। রিক্রুটিং এজেন্সিগুলো বলছে, বিধিনিষেধের ফলে বাংলাদেশ থেকে কুয়েতে কর্মী পাঠানোর ব্যাপারটি অধিক ব্যয়বহুল ও জটিল ছিল। অল্প সংখ্যক কর্মী কুয়েতে যেতে পারতেন। তবে কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তাই নতুন নিয়মে কর্মী পাঠানো বাড়বে। শ্রমবাজারে পুরোপুরি চালু হলে বছরে 50,000-এরও বেশি কর্মী কুয়েতে কর্মসংস্থান হতে পারে। এতে বাড়বে রেমিটেন্সের গতিও। সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। এমপি আনোয়ারুল আজিমের মরদেহ কলকাতায় উদ্ধার, আটক 2। পরিকল্পিত হত্যাকাণ্ডে বাংলাদেশের সন্ত্রাসীরা জড়িত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর শোক।
সংসদ সদস্য হত্যার বিষয়টি নিয়ে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছে বাংলাদেশ পুলিশ, জানালেন আইজিপি। ঝিনাইদহে নেমে এসেছে শোকের ছায়া। দুর্নীতি করে টাকার পাহাড় গড়ায় সরকারের লক্ষ্য, বললেন মির্জা ফখরুল। ক্রমেই অর্থনীতিকে মন্দার দিকে নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, মন্তব্য জিএম কাদেরের। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, যা রূপ নিতে পারে ঘূর্ণিঝড় রেমালে। বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ২৬ মে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন ও শান্তি শোভাযাত্রা সহ নানা আয়োজন। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবের মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা ও facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।